দুর্ভাগ্য এখানেই যে সংখ্যালঘুরা শুধুমাত্র নির্বাচনের সময়ই প্রাসঙ্গিক হয়, তারপরে আর প্রাসঙ্গিক হয় না। যদি রাষ্ট্র তার সম্পদ থেকে আহরিত সম্পদ, রাষ্ট্রের আহরিত সম্পদ কি? জনগণের কাছ থেকে যে ট্যাক্স দেয় সেটা রাষ্ট্রের আহরিত সম্পদ। সেই সম্পদকে যদি ইমাম ভাতা হিসেবে দেয়, সেটা কিন্তু যে ধর্মনিরপেক্ষতার যে স্পিরিট, তার পরিপন্থী, তার বিরুদ্ধচারণ করে। আপনি রাষ্ট্রীয় সম্পদ থেকে দুর্গাঙ্গনী করুন আর মসজিদে করুন আর ইমাম ভাতাই দিন, এর কোনোটা পারমিট করে না। ভারতবর্ষের সংবিধান পারমিট করে না। ধর্মনিরপেক্ষতার অর্থ হচ্ছে রাষ্ট্রীয় নীতি নির্ধারণে ধর্ম নির্ণায়ক হবে না। Eastern India's #1 professional training institute. এবারে আমরা ডাকব কলকাতা হাইকোর্টের আইনজীবী ফিরদাউস শামীমকে আমাদের সাবজেক্টের উপর তার মতামত পেশ করার জন্য। প্রথমেই জিআইকে এবং সাকিরুলকে বিশেষ করে তারা যে আয়োজন করেছেন তার জন্য ধন্যবাদ। এবং এখানে মঞ্চে উপবিষ্ট রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতানেত্রী, আইএসএফ থেকে শুরু করে সিপিআই, বিজেপি, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, এসডিপিআই, ডাব্লিউপিআই, তারা তাদের মতামত দিয়েছে। আমি প্রথমেই বিষয়টা বলি যে সংখ্যালঘুরা এবারের যে নির্বাচন সেখানে প্রাসঙ্গিক কিনা। দুর্ভাগ্য এখানেই যে সংখ্যালঘুরা শুধুমাত্র নির্বাচনের সময়ই প্রাসঙ্গিক হয়, তারপরে আর প্রাসঙ্গিক হয় না। দুর্ভাগ্য এখানেই। আপনি পশ্চিমবঙ্গের যে কোনো জেলে এই মুহূর্তে চলে যান, আপনি গোটা রাজ্যে সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব দেখুন, মানে সংখ্যালঘু মানে আমি ধর্মীয় সংখ্যালঘুদের কথা বলছি, আর জেলে ইনমেটসদের পার্সেন্টেজ দেখুন, দেখবেন অনেক হায়ার। আপনি যে কোনো অফিসে চলে যান, এই মুহূর্তে আমরা রাজারহাটে আছি, নিউ টাউনে আছি, এখানে যে কোনো অফিসে চলে যান, কি সরকারি কি বেসরকারি, সেখানে আপনি, আমি বলছি না ধর্মগতভাবে চাকরি দেওয়া উচিত, একদম না। আমি বলছি যে তাদের স্ট্যাটাসটা জানার জন্য যে সেই সমস্ত অফিসে এই সংখ্যালঘু মুসলিম ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্ব দেখুন, অনেক লয়ার। কেন? দেখুন, আমি ধর্মনিরপেক্ষতার অর্থ একবার বুঝিয়ে দিই। দেখুন, ধর্মনিরপেক্ষ মানে এই নয় যে ধর্মহীন রাষ্ট্র। ধর্মনিরপেক্ষতার অর্থ হলো রাষ্ট্রীয় নীতি নির্ধারণে ধর্ম নির্ণায়ক হবে না। যদি রাষ্ট্র তার সম্পদ থেকে আহরিত সম্পদ, রাষ্ট্রের আহরিত সম্পদ কি? জনগণের কাছ থেকে যে ট্যাক্স দেয় সেটা রাষ্ট্রের আহরিত সম্পদ। সেই সম্পদকে যদি ইমাম ভাতা হিসেবে দেয়, সেটা কিন্তু যে ধর্মনিরপেক্ষতার যে স্পিরিট, তার পরিপন্থী, তার বিরুদ্ধচারণ করে। আপনি রাষ্ট্রীয় সম্পদ থেকে দুর্গাঙ্গনী করুন আর মসজিদে করুন আর ইমাম ভাতাই দিন, এর কোনোটা পারমিট করে না। ভারতবর্ষের সংবিধান পারমিট করে না। সে আপনি দুর্গাঙ্গনী করুন আর ওই ক্লাবগুলোকে দুর্গাপূজার সময় টাকাই দিন আর ওই ইমাম ভাতাই দিন, কোনোটাই ভারতবর্ষের যে ধর্মনিরপেক্ষতা যে ইয়ার্ডস্টিক, সেটা পারমিট করে না। দুর্ভাগ্য হলেও সত্য, যখন শাসন ক্ষমতায় যান তখন ভুলে যান যে ধর্মনিরপেক্ষতার অর্থ কী। সমানভাবে আমি একইভাবে বলবো, একই স্পিরিটে বলবো যে এবার দেশের ক্ষেত্রে যখন আপনি নাগরিকত্ব দেবেন ধর্মীয় ইয়ার্ডস্টিক দেখে, সেটাও কিন্তু ভারতবর্ষের সংবিধান পারমিট করে না। অর্থাৎ ভারতবর্ষের এই ধর্মনিরপেক্ষতা কিন্তু ধর্মহীন রাষ্ট্রের কথা বলে না, বা রাষ্ট্রের অধিবাসীদের ধর্মহীনতার কথা বলে না। ধর্মনিরপেক্ষতার অর্থ হচ্ছে রাষ্ট্রীয় নীতি নির্ধারণে ধর্ম নির্ণায়ক হবে না। এবার সজলদার একটার কথা আমি একটু কাউন্টার করি, যেহেতু সজলদার পরে বক্তা হিসাবে এসেছি। সজলদার একটা কথা বলেছে এবং খুব যথার্থই বলেছে। সেটা হলো যে স্বাধীনতার এতগুলো বছর পরেও আমাদের দেশে যখন সংখ্যালঘু দপ্তর থাকে, তখন বুঝতে হয় যে কোথাও না একটা কোথাও ভুল হয়েছে। হ্যাঁ, 100 বার নিশ্চিতভাবেই। তার কারণ এই যে আমরা যে সংরক্ষণ দিই না, এই সংরক্ষণটা কোনো মর্যাদা নয়। আমরা রাষ্ট্র হিসেবে ফেল করেছি একজন মানুষের সমান সুযোগ তৈরি করতে। বাঁকুড়ার একটি গ্রামের ওই এসটি সন্তানটিকে আমরা সমমানের শিক্ষা দিতে পারিনি এই নিউ টাউনের একটি স্কুলে যে পাঠ দিচ্ছে সেই ছেলের মতো। তাই আমরা রাষ্ট্র হিসেবে ফেল করেছি। তাই আমি সংরক্ষণ দিয়ে ইকুয়াল অপরচুনিটি ক্রিয়েট করছি। আমরা এগুলো হচ্ছে রাষ্ট্রের ফেলিওরের এক একটা বিজ্ঞাপন। এই যে সংখ্যালঘু দপ্তর রয়েছে, স্বাধীনতার এতগুলো বছর পরেও সংরক্ষণ দিতে হচ্ছে, এগুলো হচ্ছে রাষ্ট্রীয় ফেলিওরের বিজ্ঞাপন।
আমরা যতদিন না ইকুয়াল অপরচুনিটি তৈরি করতে পারছি, দেখুন আমাদের এই যে সংবিধান, এর একটা বেসিক পারপাস রয়েছে। বেসিক পারপাস কি? আমি এমন একটি রাষ্ট্র ব্যবস্থা তৈরি করব যেখানে আমি সকলের জন্য ইকুয়াল অপরচুনিটি তৈরি করে সকলকে আমরা সেই সুযোগ সুবিধা দেব। আমাদের সংবিধানে সমস্ত রকম সাম্যতার কথা বলা আছে, সেভ এন্ড অ্যাকসেপ্ট অর্থনৈতিক সাম্যতা। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, আমরা সেই সাম্যতার জায়গায় এখনো পৌঁছতে পারিনি। স্বাধীনতার এতগুলো বছর পরেও আমরা এখনো বলতে বাধ্য হই যে আমাদের এর জন্য এই সংরক্ষণ লাগবে। এই যে ওবিসি সংরক্ষণ, মুসলিমদের ওবিসি সংরক্ষণ তাদের নাম ইনক্লুড করা হলো কিসের জন্য? ইকুয়াল অপরচুনিটি তৈরি করতে ফেল করেছি, সাচার কমিটির রিপোর্ট সেই জন্য এসছে। ফলে এই ইকুয়াল অপরচুনিটি তৈরি করতে ফেল করাটা এটা বিজ্ঞাপন হতে পারে না। আরেকটা কথা দেখুন, আমেরিকায় সাধারণভাবে সেখানে স্বাস্থ্য ব্যবস্থা ভালো, সেখানকার মানুষ সুস্বাস্থ্যের অধিকারী, সেখানে হাসপাতাল আছে মানে সেখানে স্বাস্থ্য মানে মানুষ সুস্বাস্থ্যের অধিকারী নয় সেটা কিন্তু নয়। অতএব সংখ্যালঘু দপ্তর আছে মানেই যে একেবারে সেটা মানে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র নয় সেটাও নয়। ফলে এই যুক্তিটা খাটে না। কিন্তু হ্যাঁ, নিশ্চিতভাবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তৈরি করার জন্য প্রত্যেককে প্রয়াস নিতে হবে, শাসককে প্রয়াস নিতে হবে, বিশেষ করে তাদের উপরে, কারণ রাষ্ট্রীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে তাদের ভূমিকা সর্বোচ্চ। তার কারণ আমাদের দেশের যে সাংবিধানিক কাঠামো, সেখানে কি, সেখানে আইনসভা আইন তৈরি করে। আইনসভাতে স্বাভাবিকভাবেই সংখ্যাধিক্য থাকে যারা শাসক দল, তারা কি আইন নিয়ে আসছে, সেই আইন যদি একটি নির্দিষ্ট দিক নির্দেশ করে, তাহলে কিন্তু ভারতবর্ষের যে কাঠামো সেটা কিন্তু মেনটেন করা কঠিন হবে। দেখুন আমি একটু সময় নিচ্ছি, ভারতবর্ষ ছাড়া বিশ্বের যে কোনো দেশ চলে যান, কি পাকিস্তান, কি বাংলাদেশ, কি আমেরিকা, প্রতিটি দেশের একটা কমন ফ্যাক্টর রয়েছে। আইদার পাকিস্তানের কমন ফ্যাক্টর সেখানকার ধর্ম, বাংলাদেশের একটা কমন ফ্যাক্টর রয়েছে সেখানকার ভাষা, আপনি আমেরিকায় চলে যান সেখানকার ভাষা সংস্কৃতি। ভারতবর্ষ হচ্ছে একটা ইউনিক রাষ্ট্র যার কোনো কমন ফ্যাক্টর নেই, কিন্তু তার কমন ফ্যাক্টর হচ্ছে ইউনিটি ইন ডাইভার্সিটি, অর্থাৎ বৈচিত্র্যের মধ্যে ঐক্য। এই বৈচিত্র্যতা এটা রক্ষা করা, এটা প্রতিটি নাগরিকের কর্তব্য, প্রতিটি শাসক দলের কর্তব্য, প্রতিটি রাজনৈতিক দলের কর্তব্য। তার কারণ আপনি জেনে রাখবেন, এই গণতন্ত্রের কিন্তু আমরা প্রত্যেকে বেনিফিশিয়ারি। এই গণতন্ত্র আছে বলে, এই ল অ্যান্ড অর্ডার আছে বলে আমরা কিন্তু এই সুস্থভাবে এখানে একটা অনুষ্ঠান করতে পারছি। কালকে যদি এই গণতন্ত্র না থাকতো, একে অপরের হিংসার আশ্রয় নিত, এখানে কেউ এসে হামলা করলে আপনি এই মুহূর্তে এই গণতন্ত্র থাকার জন্য, একটা পুলিশ কাঠামো থাকার জন্য আপনি তাকে ফোন করবেন, এটাই স্বাভাবিক। এই গণতন্ত্র ইনট্যাক্ট রাখার জন্য, এই কাঠামো ইনট্যাক্ট রাখার জন্য প্রত্যেককে ভূমিকা নিতে হবে। আর দুর্ভাগ্য হলেও সত্য, শুধুমাত্র সংখ্যালঘুদের ইস্যুটা শুধুমাত্র এই ভোটের সময়ই প্রাসঙ্গিক হয়, তারপরে প্রাসঙ্গিক থাকে না। ইকুয়াল অপরচুনিটি তৈরি করার জন্য প্রত্যেককে এগিয়ে আসতে হবে, এবং যারা যারা ফেল করবে সকলকে জোটবদ্ধ হয়ে তার বিরুদ্ধচারণ করতে হবে। তার কারণ সেটা না হলে আমরা প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হব। সকলে ভালো থাকবেন। আমরা কোনো কর্পোরেট সংস্থা বা রাজনৈতিক দলের অর্থে পরিচালিত নই। স্বাধীন, নির্ভীক ও সত্যনিষ্ঠা সাংবাদিকতা চালিয়ে যেতে আপনাদেরই সাপোর্ট আমাদের একমাত্র শক্তি। আপনার যদি মনে হয় জিআই সত্য তুলে ধরছে, মানুষের কথা বলছে, প্রশ্ন তুলছে, তাহলে আপনার সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা করে আমাদের পাশে থাকুন।